কর্নেল নীলাদ্রি সরকার চেহারা এবং অভ্যাসে বাঙালি ডিটেকটিভ কুল থেকে বেশ একটু অন্যরকম। সাদা দাড়ি গোঁফ, টাক মাথা, টুপি, পিঠের কিটব্যাগে প্রজাপতি ধরা নেট ঝুলছে, গলায় ঝুলন্ত বাইনোকুলার। বিশালদেহী বৃদ্ধ পাখি বা অর্কিডের সন্ধানে ঘুরে বেড়ান, কিন্তু অপরাধমূলক ঘটনা ঘটলেই ছুটে গিয়ে তার রহস্যভেদ করেন। আমাদের আজকের গল্পটি তারই এক অ্যাডভেঞ্চার কাহিনী, ত্রিশূলে রক্তের দাগ। লেখক সৈয়দ মুস্তফা সিরাজ। গল্পটি শুনুন ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সম্প্রতি চিতপুর এলাকায় আন্তর্জাতিক চোরাচালানি চক্রের কার্যকলাপ ফাঁসার ঘটনা সব কাগজে বেরিয়েছিল। দৈনিক সত্যসেবক পত্রিকার পক্ষ থেকে এর একটা ফলো আপ সংগ্রহের জন্য বেরিয়ে ট্রাফিক জ্যামে আটকে গেলাম। ঘিঞ্জি রাস্তা, বেলা পড়ে এসেছিল, তার উপর ঠিক এই সময়টাতে লোডশেডিং। বিরক্ত হয়ে গাড়িতে বসে সিগারেট টানতে টানতে এদিক ওদিক তাকিয়ে দেখছিলাম, আর এই অব্যবস্থার জন্য ট্রাফিক পুলিশকেই দায়ী করছিলাম। লরি বা ট্রাকের প্রতি তাদের মাত্রাতিরিক্ত মনোযোগ যে অনেক সময় জ্যাম বিভ্রাট বাঁধায়, তাতে কোনো ভুল নেই। বাঁ পাশে বসে থাকার ফলে পরপর কয়েকটা হার্ডওয়্যার স্টোর্স, যাত্রা থিয়েটারের পোশাকের দোকান, তার মাঝখানে একটা বইয়ের দোকান চোখে পড়ল। আনন্দময়ী পুস্তক ভাণ্ডার, নিশ্চয় সুখ্যাত বটতলা প্রকাশনের ঐতিহ্য সম্পন্ন দোকান। সামনের শোকেসে যাত্রা নাটক, কৃত্তিবাসী রামায়ণ, কাশিদাসী মহাভারত, প্রভাসখণ্ড, বৃহৎ তন্ত্রসার ইত্যাদি টাইটেল সাজানো ছিল। আলো কম হলেও আমার দৃষ্টিশক্তি মোটামুটি ভালোই। তাছাড়া পঞ্জিকার পাতায় এমন বইয়ের বিজ্ঞাপন আমাকে আকৃষ্ট করে। এসব দোকান যেন এক রহস্যময় পৃথিবীর তথ্যে ভরা। বশীকরণ তন্ত্র, ডাকিনীতন্ত্র, ভোজবিদ্যা, কামাখ্যাতন্ত্র এক আশ্চর্য অন্ধকার মায়ালোকের দিকে অঙ্গুলি সংকিত করে যেন। হঠাৎ হকচকিয়ে গেলাম। এক সৌম্যকান্তির বৃদ্ধ আনন্দময়ী পুস্তক ভাণ্ডার থেকে বেরোলেন। তার হাতে লাল মলাটের একটি বই, তার মাথায় ধূসর টুপি, মুখে সাদা দাড়ি এবং হাতে একটা বিদঘুটে ধরনের ষষ্ঠী। ফুটপাতে নেমেই কয়েক পা এগিয়ে অন্য একটা দোকানে ঢুকলেন। এ দোকানটা সাইনবোর্ডে লেখা আছে আর দাস অ্যান্ড কোং। যাত্রা থিয়েটারে যাবতীয় পোশাক, স্টেজ সিন সুলভে ভাড়া পাওয়া যায়। পরীক্ষা প্রার্থনীয়। হ্যালো ওল্ড ডাব বলে অভ্যাস মতো চেঁচিয়ে ডাকার কথা সেভ ভুলে গিয়েছেন, কারণ এই ধুরন্ধর বৃদ্ধকে এখানে দেখতে পাওয়ার কথা কল্পনাও করিনি। গতকাল উনি ফোনে জানিয়েছিলেন এক জার্মান উদ্ভিদ বিজ্ঞানীর সঙ্গে নেপাল রওনা হচ্ছেন। আমার সঙ্গদান সম্ভব কিনা বলা নিষ্প্রয়োজন, এ আমন্ত্রণ একটা ছুতনাতা করে এড়িয়ে গিয়েছিলেন। নেপাল যত সুন্দর দেশ হোক, দুষ্প্রাপ্য প্রজাতির অর্কিডের সন্ধানে পাহাড়ে তল্লাশে টোটো করে ঘোরা আমার পক্ষে সইবে না। তাহলে দেখা যাচ্ছে যে কোনো কারণে হোক ওর নেপালে যাওয়া হয়নি। কিন্তু এই এবেলায় চিতপুরে কী করছেন? বটতলার বই কেনারই বা উদ্দেশ্য কী? আর যাত্রা থিয়েটারের পোশাকের দোকানেই বা কেন ঢুকলেন? রহস্যের গন্ধ পেলাম, ভাবলাম নেমে গিয়ে ওর সঙ্গে দেখা করি। কিন্তু সেই মুহূর্তে ট্রাফিক জট কোনো জাদু বলে খুলে গেল। আমাদের গাড়ি বাঁদিকে ইতিমধ্যে কয়েকটা রিক্সা, ঠেলা, টেম্পো ঢুকে পড়েছিল। জট ছাড়লে স্বভাবত হল্লা আর যানবাহনের গর্জনও প্রচণ্ডভাবে বেড়ে যায়। আমার ডাক উনি শুনতে পেতেন না। অফিসে গিয়ে ব্যাপারটা ভাবছিলাম। আর দাস অ্যান্ড কোম্পানির দোকানে ঘুটে কি ছদ্মবেশ ধরা জিনিসপত্র কিনছিলেন কর্নেল নীলাদ্রি সরকার? কিছু কি ঘটেছে কোথাও, নাকি সম্প্রতি ফাঁস হয়ে যাওয়া আন্তর্জাতিক চোর চালান চক্রের সঙ্গে ওর এই কাজকর্মের কোনো সংস্রব আছে? রাত 8টায় অফিস থেকে বেরিয়ে সোজা ইলিয়ট রোডে সানি লজ নাম বিশাল বাড়িটির 3তলায় হানা দিলাম। দরজা খুলে ষষ্ঠীচরণ জনান থেকে জানালো বাবুমশাই আসনে বসে জপ করছেন। অবাক হয়ে ভেতরের ড্রয়িং রুমে গিয়ে দেখি কতকটা তাই বটে। আমার বৃদ্ধ বন্ধু দিবানে আসন করে বসে সেই বটতলার লাল মরাটের বইটি পড়ছেন। ঠোঁট দুটো কাঁপছে, তার মানে উচ্চারণ করে পড়ছেন। আমার সাড়া পেয়ে চোখ কটমটিয়ে হুঙ্কৃত স্বরে বলেছেন, ওং হিং হিং জয়ন্তং মারয় মারয় তারয় ফট ফট সাহা। একটু ফরকে গিয়ে বললাম, সর্বনাশী, ইয়ে আবার কি? কর্নেল হো হো করে হেসে ডিবান থেকে নেমে আমার হাতে বইটা খুঁজে নিলেন। লাল মলাটের উপর সোনালি হরপে লেখা আছে ডাকিনী তন্ত্র, শ্রী হরিশরণ শর্মা তন্ত্রার্ণব, সিদ্ধাচার্য কর্তৃক সংগৃহীত। পাতা উল্টে দেখি ভূমিকায় বলা হয়েছে এই গুপ্ততন্ত্র আসামের কামরূপ অঞ্চলের পর্বতারণ্যে বহু বৎসর ভ্রমণ করিয়া সিদ্ধাই ডাকিনীগণের থেকে সংগৃহীত। তন্ত্রার্ণব শ্রী হরিচরণ শর্মা মহাশয় বহুবার এক চুলের জন্য বাঁচিয়া গিয়াছেন। সাধক পাঠকবর্গের জ্ঞাতার্থে উল্লেখ করি যে বাৎসরিককাল তাঁকে ডাকিনীগণ মন্ত্র বলে মেষ শাবকে রূপান্তরিত করিয়াছিল। দেবী কামাখ্যার করুণায় তিনি মনুষ্যদেহ পুনঃপ্রাপ্ত হন। বললাম, এই গাঁজা কেনার জন্য আজ বিকেলে চিতপুরে আনন্দময় পুস্তক ভাণ্ডারে ঢুকেছিলেন? তুমি তোমাদের প্রেসমার্কা কালো গাড়িতে বসে লোলুপ দৃষ্টে শোকেসের বইগুলি দেখছিলে বটে। ঠিক। তারপর আপনি দাস অ্যান্ড কোং এর দোকানে ঢুকলেন ছদ্মবেশ কিনতে। কই দেখি কি কিনলেন?
কর্নেল মাথা নেই বললেন, আমি কি বুড়ো বয়সে যাত্রা দলের নাম লেখাবো ভাবছ? যাত্রা দলে ঢুকলে পোশাক নিজেকে কিনতে হয় না, নিশ্চয়ই ছদ্মবেশ ধরার দরকার হয়েছে আপনার। তা এক কাজ করলেই তো পারেন, গোপদারি সাফ করে ফেললেই হলো। কেউ আর প্রখ্যাত কর্নেল নীলাদ্রি সরকারকে চিনতে পারবে না। অবশ্য মাথার টাকটি অতি প্রশিষ্ট, তার জন্য টুপিই যথেষ্ট। ষষ্ঠীচরণ কফি রেখে গেল। কফি খেতে খেতে কর্নেল বললেন, তুমি তো এ যাবৎ দেখেছ ডার্লিং, আমি কদাচ ছদ্মবেশ ধরি না। ছদ্মবেশ ব্যাপারটা বড় বাজে, ওর ভেতর প্রচুর পোকা থাকে। আসলে মাথার কোমল সার পদার্থকে ঠিকমতো কাজে লাগাতে পারলেই হলো। তাই কিছু কিছু তথ্য, সঠিক অকপট তথ্য, সত্যকে আবিষ্কারের জন্য আমি তাই ডিডাকটিভ পদ্ধতির পক্ষপাতী। আগে সিদ্ধান্ত, পরে তথ্য সংগ্রহ নয়, আগে তথ্য সংগ্রহ, পরে সিদ্ধান্ত। বললাম, বেশ, আপনার এই ডিডাকটিভ পদ্ধতি অনুসারে গতকাল থেকে এই পর্যন্ত আপনার ক্রিয়াকলাপের যে তথ্য পাচ্ছি, তা থেকে সিদ্ধান্ত করা যায় যে আপনার নেপাল যাত্রা বরবাদ করার মতো একটি ঘটনা ঘটেছে, এবং সেই ঘটনা সূত্রে আজ বিকেলে আপনাকে চিতপুরে গিয়ে। হাত তুলে বাধা দিয়ে সহসে গোয়েন্দা প্রবর বললেন, এনাফ জয়ন্ত, এনাফ। কিন্তু আমি অবাক হচ্ছি যে তুমি কাগজের লোক হয়েও কাগজ পড়ো না। ময়রার সন্দেশের রুচি থাকে না, কিন্তু কাগজে কি বেরিয়েছে? চিতপুরে আন্তর্জাতিক চোরাচালান চক্রের খবর তো। যতদূর জানি লালবাজারের তরুণ গোয়েন্দাকর্তা আপনাকে এতে নাক গলাতে দেবেন না, কারণ আপনি এসব ব্যাপারে যুক্ত হলে তার কৃতিত্ব প্রদর্শনের সুযোগ মিলবে না। কর্নেল কফির পেয়ালা রেখে চুরুট ধরলেন, তারপর মৃদু হেসে চোখ নাচিয়ে বললেন, চলো ডার্লিং, আগামীকাল একবার ভৈরবগড় ঘুরে আসে। ভৈরবগড়? নড়ে বসলাম। মাই গুডনেস, মনে পড়ে গেছে। আসলে এসব খবর চোখের কোনা দিয়ে ছুঁয়ে দেখার মতো। তাছাড়া দেশ জুড়ে প্রতিদিন অসংখ্য খুনোখুনি হচ্ছে। কিন্তু ভৈরবগড়? কর্নেল, ভৈরবগড়ে গোটা 2-3 খুন হয়েছে। তার জন্য নেপাল যাত্রা পণ্ড করে আপনার চিতপুর যাত্রা তাৎপর্য মাথায় ঢুকছে না। মফস্বলে দলাদলি আজকাল বেড়ে গেছে, দলে দলে সংঘর্ষ আকছাড় হচ্ছে। কাজে এই খুনোখুনিতে রহস্য কিসের? কর্নেল বলেন, আছে, তুমি তৈরি থেকো। আগামীকাল সকাল 9টায় ট্রেন। ভৈরবগড় বর্ধমানের সীমান্তে খনি অঞ্চল একটি বনেদি জনপদ। গ্রাম শহরের অদ্ভুত সংমিশ্রণ। চারদিকে অসমতল রুক্ষ মাটির বিস্তার, গাছপালা স্বভাবত কম। এদিকে ওদিকে কিছু পোড়ো এবং চালু খনি রয়েছে, বেশিরভাগই কয়লা খনি। কয়েকটা অভ্র খনি আছে, তবে ভৈরবগড়ে উল্লেখযোগ্য পুরাকীর্তিও কম নয়, বিশেষ করে 500 বছরের বাবা ভৈরবের বিশাল মন্দিরটা। ট্রেনে যেতে যেতে গোয়েন্দা বাবা আমাকে ভৈরবগড়ের ভূপ্রকৃতির এই সংক্ষিপ্ত বিবরণ দিয়ে বলেন, আজ 11ই মার্চ মঙ্গলবার, গত 7ই মার্চ শুক্রবার সকালে ভৈরব মন্দিরের চত্বরে মহেশ্বর ত্রিপাঠী নামে এক ব্যবসায়ীর লাশ পাওয়া যায়। মহেশ্বরবাবু নির্বিরোধ মানুষ ছিলেন, স্থানীয় অসংখ্য প্রতিষ্ঠানে প্রচুর টাকা করে সাহায্য করতেন, কাজেই তার জনপ্রিয়তা ছিল। এমন মানুষকে কেউ খুন করবে ভাবা যায় না। রাত্রিবেলা মন্দিরেই বা তিনি কেন গিয়েছিলেন? পুলিশ তদন্ত করে প্রথমে জানতে পারেনি, পরে জেনেছে 6ই মার্চ বৃহস্পতিবার এক তান্ত্রিক সাধু বাবা নাকি তার বাড়ি গিয়েছিলেন, কিন্তু তন্ন তন্ন করে খুঁজে সেই সাধু বাবার পাত্তা আর মেলেনি। জিজ্ঞেস করলাম, খুন করা হয়েছিল কিভাবে? মহেশবাবু পিঠে থেকে হাটের পেছনে সমান ব্যবধানে 3টি গভীর ক্ষতচিহ্ন ছিল। সম্ভবত বসে থাকা অবস্থা অতকে তাকে পেছন থেকে আঘাত করা হয়। কর্নেল ট্রেনের জানলার দিকে চোখ রেখে বলেন, পরবর্তী হত্যাকাণ্ড ঘটে ঠিক পরদিনই, শনিবার। একই জায়গায় একই অবস্থায় পাওয়া যায় নবারুণ ভদ্র নামে একজন রিটায়ার্ড খনি ইঞ্জিনিয়ারের লাশ। এক্ষেত্রেও আগের দিন নবারুণবাবুর কোয়ার্টারে সেই সাধু বাবা এসেছিলেন। কিছুক্ষণ গোপনে দুজনের মধ্যে নাকি কী কথাবার্তা হয়। নবারুণবাবুর স্ত্রীর কাছে পুলিশ এটুকু জানতে পেরেছে। সাধু বাবাকে যে মহেশ্বরবাবু খুনের ব্যাপারে পুলিশ খুঁজছে, নবারুণবাবুর স্ত্রী বা নবারুণবাবুও তা জানতেন না। বাড়িতে ওই সময় আর কেউ ছিল না। এরপর যেটুকু জানা গেছে তা হলো, দুজনেই আসছি বলে বাড়ি থেকে আন্দাজ সন্ধ্যা 7টায় বেরিয়ে যান, আর ফেরেননি। কর্নেল চুপ করলে বললাম, তন্ত্র সাধনায় নরবলির কথা দেখছি। এ তো দেখছি তাই। গতকাল বর্ধমানে পুলিশ সুপারের ট্রাঙ্ক কল পেলাম, তখন সবে নেপাল যাত্রার জন্য তৈরি হচ্ছি। ভৈরব মন্দিরে একই যাত্রা একইভাবে পাওয়া গেছে ভবেশ মজুমদার নামে আরেক ব্যবসায়ী লাশ, বসে থাকা অবস্থায় খুন, পিঠে 3টি গভীর ক্ষতচিহ্ন। এবারে জানা গেছে আগের দিন এক সাধু এসেছিলেন ভবেশবাবুর কাছে, তিনিও আসছি বলে সন্ধ্যা 4টায় বেরিয়ে যান। এবারও ভবেশবাবু যা জানতেন না, সাধু বাবাকে পুলিশ খুঁজছে। তাই গতকাল সঙ্গে সঙ্গে পুলিশ ঢেঁড়া পিটিয়ে ঘোষণা করেছে, ঠ্যাঙা রোগা গঠনের কোনো লাল কৌপিন ও জটাধারী সাধু বাবাকে দেখলেই যেন জনসাধারণ পুলিশে খবর দেয়। বলার দরকার নেই, এলাকার সব সাধু গা ঢাকা দিয়েছেন, কেউ কেউ জনতার হাতে প্রচণ্ড মারধরও খেয়েছেন। কিন্তু পুলিশ যাকে খুঁজছে তারা কেউই তিনি নন। নিহতের বাড়ির লোকের সাথে সেটা বোঝা গেছে। তবু ভুল হতেও তো পারে। 3 সাধু ভৈরবগড় হাসপাতালে এখন আহত অবস্থায় রয়েছেন, আর দুপুরে ফের এসপি ট্রাঙ্ক কল করে এসব কথা জানিয়েছেন। কর্নেল চুরুট ধরিয়ে গম্ভীর মুখে টানতে থাকলাম। বললাম, পুলিশ ঝাড়া পিটিয়ে ভুল করেছে। তুমি ঠিকই বলেছ জয়ন্ত। কর্নেল একটু হাসলেন। পুলিশ অনেক সময় একটু বেশি উৎসাহ দেখিয়ে ফেলে। তবে এই 3টি অদ্ভুত কাণ্ড সঙ্গে আরেকটি অদ্ভুত ঘটনায় কমন ব্যাপার আছে।
সেটা পরে লোকের চোখে পড়েছে। ভৈরব মন্দিরের চূড়ায় অন্তত 25-30 ফুট উঁচুতে একটা ত্রিশূল আছে। প্রতিবার হত্যাকাণ্ডের পর সেই ত্রিশূলের গায়ে রক্ত দেখা যাচ্ছে কয়েক পুঁজ, জল জলে টাটকা রক্ত। কাছের একটা খনি থেকে ফায়ার ব্রিগেড আনিয়ে পুলিশ ত্রিশূলের রক্তের নমুনা সংগ্রহ করে কলকাতার বিশেষজ্ঞদের কাছে পাঠিয়েছে। মানুষের রক্ত হলে সত্যিই বড় রহস্যময় ঘটনা বলতে হবে। এত উঁচুতে উঠে কেউ রক্ত মাখিয়ে আসবে, এ তো অসম্ভব। মোচে আকৃতি মন্দির চূড়া পাথরে তৈরি এবং ভীষণ পিছল, অত উঁচু মই কার কাছে আছে? কর্নেল, তাহলে বেশ বোঝা যাচ্ছে হত্যার অস্ত্র ত্রিশূল ছাড়া কিছু নয়। 3টে সমান ব্যবধান কত চিহ্ন, একমাত্র ত্রিশূলই সৃষ্টি করতে পারে। ঠিক ঠিক বলে কর্নেল ঘাড় নাড়লেন। তারপর গলায় ঝুলন্ত বাইনোকুলার চোখে রেখে টেলিগ্রাফের তারে পাখি দেখতে থাকলেন। পাখিটা দ্রুত পিছিয়ে পড়ল। তখন ওই জানলায় ঝুঁকে গেলেন। পাখি দেখলেই আমার এই বাতিগ্রস্ত বন্ধুটির ঘিলু যেন বলে যায়, জ্ঞানগম্যে আর থাকে না। সরকারি বাংলোটা ভৈরবগড়ের শেষ প্রান্তে, দক্ষিণে সামান্য দূরে জিটি রোড, পূর্ব দিকে বেশ কিছুটা দূরে ভৈরব মন্দিরের চূড়া দেখা যাচ্ছিল। বিকেলে পৌঁছে খাওয়া দাওয়ার পর লনে বসেছিলাম। আমার বৃদ্ধ বন্ধু হঠাৎ উঠে গেলেন। তারপর বরাবর যা দেখেছি তাই দেখতে পেলাম। চোখে বাইনোকুলার রেখে উনি পূর্বের অনাবাদী মাঠে হন করে হেঁটে চলেছেন। ওর লক্ষ্যবস্তু যদি পাখি হয়, তাহলে সে পাখি কোনো গাছের নয়, কারণ কোনো গাছই নেই। একটু পর একটা ঢিবির আড়ালে ও ধূসর রঙের টুপিটা অদৃশ্য হলে ঘরে ঢুকে শটান শুয়ে পড়লাম। ট্রেন জার্নি ক্লান্তি ছিল। সন্ধ্যার পর গোয়েন্দা খবর ফিরে এসে আমার ঘুম ভাঙিয়ে অকাল নিদ্রার জন্য মৃদু ভৎসনা করলেন। তারপর বললেন, যাই হোক, অনেক ঘোরাঘুরি করা গেল। ভৈরব মন্দির দর্শন করলাম। তারপর গেলাম রাজবাড়ি দর্শনে। রাজত্ব না থাকতে পারে, রাজা এখনও আছেন। গতবার এই তল্লাটে সে ওর সঙ্গে আলাপ হয়েছিল। কাল সকালে আমাদের দুজনেরই ওখানে নেমন্তন্ন। বড় অমায়িক মানুষ। আমার মতো নানা রকম খেয়াল আছে ওর। বাড়িতে একটা চিড়িয়াখানা গড়ে তুলেছেন। কয়েক রকম জন্তু জানোয়ার আর পাখি আছে, গিয়ে দেখবে এখন। চৌকিদার চা দিয়ে গেল। চা খেতে খেতে বললাম, বাইনোকুলারে কি দেখছিলেন মাঠে? ঘুঘু পাখির একটা ঝাঁক। এই লাল রঙের ঘুঘু পাখির ঝাঁক বেঁধে থাকে এখানে। কথায় বাধা পড়লো। বাইরে কেউ ভাড়াট গলায় বলল, আসতে পারি কর্নেল? কর্নেল ঘুরে সাহসে বললেন, আরে আসুন আসুন মিস্টার সিনহা, আপনারই অপেক্ষায় ছিলাম। একজন প্রকাণ্ড আকৃতির পুলিশ অফিসার ঘরে ঢুকলেন। আলাপ পরিচয় হলো। যদুপতি সিনহা, এখানকার থানার অফিসার ইনচার্জ। ও কথার পর বললেন, আপনার কথা সত্য করেন। মহেশ্বরবাবু, নবারুণবাবু, ভবেশবাবু প্রত্যেকের বসার ঘরে 1 কপি করে ডাকিনীতন্ত্র পাওয়া গেল। এই দেখুন, 3টে বই এনেছি। এই বইটাই কর্নেল চিতপুর থেকে কিনেছেন। কর্নেল বইগুলো পাতা উল্টে দেখার পর একটু হেসে বললেন, আনন্দময়ী পুস্তক ভাণ্ডার থেকে গত 5ই মার্চ এক ভদ্রলোক একসঙ্গে 7 কপি ডাকিনীতন্ত্র কিনেছিলেন। পাশের আরদাস অ্যান্ড কোম্পানির দোকানে তিনি কেনেন একটা জটা চুল, একটা কমণ্ডলু, একটা ত্রিশূল আর কাপালিক সাধুর কাপড় চোপড়। চেহারা বর্ণ থেকে বুঝতে পেরেছি একই লোক। যদুপতি বলেন, চেহারার বর্ণটা শোনা যাক একটু। লম্বাটে গড়ন, মোটা নাক, মাথায় আমার মতো টাক। কিন্তু সাধু বাবার বর্ণনার সঙ্গে তো ঠিক মিলছে না। সাধুবাবাকে যারা দেখেছেন তারা বলছেন ধ্যাঙা রোগা গড়ন, লম্বা ধারালো নাক। নাক লম্বা ধারালো হওয়াটাই সুবিধাজনক। কর্নেল হাসলেন। তারপর চৌকিদারকে ডেকে যদুবাবুর জন্য একটা খালি কাপ আনতে বললেন। চৌকিদার কাপ দিয়ে গেল। কর্নেল পট থেকে চা ঢেলে সযত্নে যদুপতিবাবুর জন্য চা তৈরি করে বললেন, ত্রিশূলের রক্তের রিপোর্ট কি এসছে মিস্টার সিনহা? যদুপতিবাবু বললেন, এসেছে। ফরেন্সিক বিশেষজ্ঞরা পরীক্ষা করে বলছেন মানুষেরই রক্ত। আমি চমকে উঠলাম, গায়ে কাঁটা দিল। কর্নেল যদুপতিবাবুর দিকে নিষ্পলক চোখে কয় মুখ তাকিয়ে বললেন, বিকেলে ভৈরব মন্দিরে গিয়েছিলাম। মন্দিরের চূড়ার গড়ন মোচার মতো, একেবারে খাড়া উঠে গেছে। অন্তত 20-22 ফুট উচ্চতা তো বটেই। তার ডগায় ত্রিশূল বসানো আছে। মন্দিরের মূল দেয়ালে উচ্চতা প্রায় 10-12 ফুটের কম নয়। যদি না কেউ মূল দেয়ালে অংশটুকুতে উঠতে পারে, মোচার মতো চূড়োয় অংশ উঠবে কী করে? ভীষণ পিচ্ছিল আর খাড়া। যদুপতিবাবু বললেন, কেন? মাসের মই দিয়ে ওঠা যায়। কর্নেল মাথা নাড়লেন। তাহলে মইয়ের গোড়া নিচের মাটিতে 2টো ছাপ রাখবে। মাটিটা পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করেছি বিশেষ ধরনের আতস কাঁচ দিয়ে, কোনো ছাপ নেই। দ্বিতীয়ত মইয়ের ডগাও চূড়ের ওপর 2টো ছাপ ফেলবে। বাইনোকুলার সাহায্যে তাও খুঁটিয়ে রেখেছি। 2টো ছাপ চূড়ার শেষ প্রান্তে ত্রিশূলের ঠিক নিচেই আছে। কিন্তু ওটা নিশ্চয়ই ফায়ার ব্রিগেডের মইয়ের ডগার ছাপ। ত্রিশূলের রক্তের নমুনা নেওয়ার সময় আপনারা ফায়ার ব্রিগেডে গাড়ি এনেছিলেন। ফায়ার ব্রিগেডের মই গাড়ির সঙ্গে ফিট করা থাকে, তাই নিচের মাটিতে মইয়ের দাগ পায়নি। যদুপতিবাবু হাসলেন। পুলিশোচিত ভঙ্গিতে চোখ নাচি বললেন, জাস্ট আপনার ওপিনিয়ন নিলাম। আমরাও ব্যাপারটা পরীক্ষা করে দেখছি কর্নেল। মানুষের রক্ত ত্রিশূলে লেগে থাকার কারণ খুঁজে পাচ্ছি না। তবে ভৈরব মন্দিরের ট্র্যাডিশন কিন্তু সাংঘাতিক। শুনেছি প্রাচীনকালে শিব চতুর্দশী রাত্রে শিবলিঙ্গে জলের বদলে মানুষের রক্ত ঢালা হতো। আর এই কাপালিক সাধু আসলে হোমিসাইডাল ম্যানিয়াক। তা নাহলে নরবলি দিতে পারে বলুন? কর্নেল বললেন, এক্ষেত্রে কিন্তু নরবলি দেওয়া হয়নি। মন্দির প্রাঙ্গণে হাঁড়ি কাটাচ্ছে, তা সত্ত্বেও ভিকটিমদের মুন্ডু কাটা হয়নি। পিঠে ত্রিশূল দিয়ে মারা হয়েছে। তান্ত্রিক ব্যাপার। এ হয়তো কামাক্ষার ডাকিনীতন্ত্রের মতো আলাদা পদ্ধতিতে বলিদান। যদুপতিবাবু হো হো করে হাসছিলেন। কর্নেল বইগুলো পাতা উল্টাচ্ছেন। বললেন, আশ্চর্য তো, প্রতিটি বইয়ের মারণতন্ত্র অংশটা আন্ডারলাইন করা দেখছি। যদুপতিবাবু বললেন, ধাঁধার পরে ধাঁধা। ত্রিশূল মানুষের রক্ত ব্যাপারটাকে অলৌকিক করে তুলেছে। কর্নেল বললেন, সাধুর কথায় মহেশ্বর ত্রিপাঠী না হয় মারণতন্ত্র জগতে রাত্রিবেলা
মন্দিরে গেলেন, কিন্তু তার পরিণতি দেখে ভিকটিম নবারুণবাবু কেন ভয় পেলেন না? তার মনে সন্দেহ জাগল না এবং তিনিও মন্দিরে গেলেন। তারপর দেখুন তৃতীয় ভিকটিম ভবেশবাবু ঠিক তাই করলেন। বড় অদ্ভুত। যদুপতিবাবু দুলতে দুলতে বলেন, মানুষ যত শিক্ষিত হোক, কুসংস্কার বড় কঠিন তো কর্নেল। এই সময় আরেকজন পুলিশ অফিসার এলেন। জানতে পারলাম ইনি আইবি দারোগা খগেন্দ্র বিশ্বাস। গম্ভীর মুখে বললেন, জরুরি খবর আছে স্যার। বিকেল 4টে নাগাদ রঞ্জন আড্ডের বাড়িতে সেই সাধু এসেছিলেন। সাধুকে বসতে বলে রঞ্জনবাবু ভেতরের ঘরে গিয়ে থানায় ফোন করেন। আমরা ছুটে যাই, আপনি তখন বাইরে ছিলেন। রঞ্জনবাবু বাড়ি গিয়ে সাধুকে পাইনি। রঞ্জনবাবু ফোন করে গিয়ে দেখেন সাধু নেই, সম্ভবত ব্যাপারটা আঁচ করে কেটে পড়েছিল। কর্নেল বললেন, সাধু বাবা রঞ্জনবাবুকে কী বলছিলেন? খগেন্দ্রবাবু বললেন, 1 কপি ডাকিনীতন্ত্র কিনতে পিড়াপিড়ি করছেন। আর কিছু না স্যার। রঞ্জনবাবু বলে এছাড়া আর কিছু বলেনি সাধু, কিন্তু ফোন করে এসে রঞ্জনবাবু দেখেন 1 কপি ডাকিনীতন্ত্র বাসায় পড়ে রয়েছে। পাতা উল্টে দেখেছি মারণ মঞ্চের তলায় ডট পেন দিয়ে আন্ডারলাইন করা। রঞ্জনবাবু এখন কোথায়? বাড়িতেই থাকার কথা। ওর বাড়িতে আর্ম গার্ড মোতায়েন করেছি, ওকে বেরোতেও নিষেধ করেছি। কর্নেল উঠে দাঁড়ালেন। এখনই রঞ্জনবাবুর কাছে যাওয়া দরকার, ওর সঙ্গে কথা বলতে চাই। চলুন মিস্টার সিনহা। জয়ন্ত, তুমি এসো। বাইরে জিপ দাঁড় করানো ছিল। যদুপতিবাবু ড্রাইভ করছিলেন। আলো আঁধারি আঁকা বাঁকা রাস্তায় গিয়ে বাজার এলাকায় ঢোকার মুখে হঠাৎ লোডশেডিং হয়ে গেল। যদুপতিবাবু অস্ফুট মুখে বিরক্তি প্রকাশ করলেন। অনেক গলি গুজে খুঁজে এক স্থানে জিপ দাঁড়ালো। সামনে একটা নতুন বাড়ির বারান্দায় হ্যাজাগ্র ছিল। বেঞ্চে 2জন সশস্ত্র কনস্টেবল বসেছিল। তার উঠে দাঁড়িয়ে স্যালুট ঠুকলো। বাড়িটা নির্ঝুম কেন বুঝতে পারলাম না। যদুপতিবাবু জিজ্ঞেস করলেন, রঞ্জনবাবু বেরোনি তো? একজন কনস্টেবল মাথা নেড়ে বললেন, না স্যার, কিছুক্ষণ আগে ভেতরের গলা শুনেছি। দরজা কড়া নাড়লে হ্যারিকেন হাতে একটি লোক জানলা খুলে প্রথমে আমার দেখে নিল, তারপর দরজা খুলল। বুঝলাম রঞ্জনবাবু খুব সতর্কতা অবলম্বন করেছেন। যদুপতিবাবু বললেন, তোমার মনিবকে খবর দাও হে, বলো আমরা এসেছি। লোকটি বলল, আগে হুজুর, বাবু তো নেই। আমরা চমকে উঠলাম। খগেন্দ্র বিশ্বাস চোখ কটমটিয়ে বলেন, নেই মানে? ভেতর দিকে দরজার পর্দা খুলে বিবর্ণ মুখে প্রৌঢ়া ভদ্রমহিলা বলেন, ঘণ্টাখানেক আগে ফোন বাজলো, দাদা ফোন ধরলো, কী কথাবার্তা হলো। তারপর দাদা ব্যস্ত হয়ে খিড়কির দরজা দিয়ে বেরিয়ে গেল। বলল, এক্ষুনি আসছি, জরুরি কাজ আছে। আমি নিষেধ করলাম, শুনলো না। আর বৌদি তো শয্যাশায়ী। এর পরের ভিডিওতে এই গল্পের শেষাংশটি শুনবেন।